প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু রিলেটেড একটি ঘটনা। আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে মিজানুর রহমান। আর এই ঘটনাটি মূলত তার নানার সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। ঘটনাটির সময়কাল আমাদেরকে সঠিক বলতে পারেনি, তবে ঘটনাটি বেশ আগের একটি ঘটনা। ঘটনার ওই সময়গুলোতে কবিরাজ বা তান্ত্রিক এদের ডিমান্ড ছিল অনেক বেশি। কিছু হলেই ডাক্তার বা অন্যান্য জায়গায় যাওয়ার পরিবর্তে মানুষেরা বেশিরভাগ এই কবিরাজ বা তান্ত্রিকের কাছেই যেত আর তাদের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করত। তো এই বিষয়গুলি দেখে মিজানুর রহমানের নানার খুব কিউরিয়াসিটি বা খুব ইচ্ছের সৃষ্টি হয় যে তিনিও কবিরাজি বা তান্ত্রিকতার কাজ শিখবেন। তো ছোটবেলা থেকেই ওই নানার কবিরাজি শেখার খুব বেশি আগ্রহ ছিল। এর প্রেক্ষিতে তিনি বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন কিভাবে কবিরাজি শেখা যায়। তো এইভাবে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পরে তিনি একজন কবিরাজের সন্ধান পায়। তাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল জেলার মধুপুরের শালবনের গারো প্রজাতির কিছু কবিরাজের সন্ধান পান। আর তিনি একদিন সময় করে ওই কবিরাজের কাছে যায়। কবিরাজটির কাছে গিয়ে এই নানা বলেন তিনি কবিরাজি শিখতে চায়। অবাক করা বিষয় হচ্ছে, আমরা অন্যান্য ঘটনায় কি শুনি, কোনো সাধারণ মানুষ কবিরাজি শিখতে চাইলে কবিরাজ এক বাক্যে না করে দেয়, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে তার উল্টোটি ঘটে। ওই কবিরাজটি এই নানাকে এক বাক্যে বলে দেয়, ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেব, তবে আমি যে কাজটি করতে বলবো এই কাজটি তুমি করতে পারবে। তুমি যদি করতে পারো তাহলে অনেক বিশাল শক্তির অধিকারী হবে, অনেক বড় একজন কবিরাজ তুমি হবে। তো নানাও এক বাক্যে বলে দেয়, আমি সব কিছু করতে পারবো, আপনি শুধু বলেন কি করতে হবে। কবিরাজটি তখন ওই নানাকে উদ্দেশ্য করে বলে, সামনের পূর্ণিমার রাতে তোমাকে একটা কাজ করতে হবে, আর তা হচ্ছে একটি কবর থেকে মাটি খুঁড়ে ওই কবরে থাকা লাশের মাথাটি কেটে নিয়ে আসতে হবে। তাহলেই তুমি অনেক বিশাল জ্ঞানের অধিকারী হবে এবং অনেক বড় একজন কবিরাজ হতে পারবে। এই কথাগুলো শুনে ওই নানা তখন চিন্তা করলেন, একটি কবর থেকে মাটি খুঁড়ে মাথা নিয়ে আসতে হবে, এ আর কি কঠিন কাজ, আমি পারবো। এবং ওই কবিরাজকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, আমি রাজি। এবার ওই কবিরাজটি পূর্ণিমা রাতের বিকেলের দিকে তাকে তার কাছে আসতে বলে এবং তাকে আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলি খুলে বা মন্ত্রগুলো পড়ে তাকে বুঝিয়ে দেওয়া হবে। কবিরাজটি আরও তাকে বলেন, তোমার এই কাজের সঙ্গে আমিও থাকব, তোমার কোনো ভয় নেই। এই কথাটা শুনে ওই নানা তখন আরও বেশি সাহস পায় এবং ওই কাজটি করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এভাবেই ওই পূর্ণিমার দিনে ওই কবিরাজটির কাছে এই নানা চলে আসে এবং ওই কবিরাজটির কাছ থেকে বিভিন্ন মন্ত্র শুনে নেয়। এবার রাত 12টার দিকে ওই কবিরাজ এবং এই নানা একটি কবরস্থানের কাছে যেতে থাকে। কবরস্থানটি যে জায়গাটিতে ছিল সেই জায়গার আশপাশে কোনো বসতি স্থাপনা নেই। গা ছমছমে একটি জায়গায় ওই কবরস্থানটি ছিল। তো ওই কবিরাজ এবং এই নানা ওই জায়গাটিতে যেতে লাগলো এবং একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে এই কবিরাজটি দাঁড়িয়ে গেল। ওই জায়গাটিতে বেশ কয়েকটি বাঁশঝাড়ও ছিল। কবিরাজটি এবার ওই নানাকে উদ্দেশ্য করে বলেন, আমি এখানে দাঁড়ালাম, তুমি গিয়ে ওই কবর থেকে একটা মাথা নিয়ে আসো। এবার এই নানা ওই কবিরাজটিকে বলেন, কি ব্যাপার, আপনি না আমার সাথে থাকবেন বলেছিলেন? তখন এই কবিরাজটি বলে, আমি তো তোমার সাথে এসেছি, তুমি শুধু গিয়ে মাথাটা কেটে নিয়ে আসবে, ব্যাস, আর কোনো কাজ নেই তোমার। তখন নানা বলেন, আপনি তো বললেন আমার সঙ্গে থাকবেন, তাহলে এখন আমাকে দিয়ে শুধু মাথা নিয়ে আসবেন? তখন কবিরাজটি বলেন, সব কাজ যদি আমি করে দেই তাহলে তুমি কিভাবে কবিরাজ হবে? এটুকু সাহসিকতার পরিচয় তো তোমাকে দিতেই হবে। তখন এই নানা চিন্তা করলেন, ঠিকই তো, সব কাজ যদি কবিরাজি করে দেয় তাহলে আর আমি কিভাবে কবিরাজ হব? আমাকে কিছু তো ভয়ানক কাজ করতেই হবে।
তো এই কথাটি চিন্তা করে নানা একটি কবরস্থানের কাছাকাছি চলে আসলো। ওই কবরটি দেখে মনে হলো কবরটি হয়তো 2-3 দিন আগে দেওয়া হয়েছিল এরকম একটি কবর। এখনও বাঁশ কাঁচাই রয়েছে। বাঁশের বাঁশ বলতে এখানে বাঁশের যে চেগার বা বাঁশের বেড়া দেওয়া হয়, ওই জিনিসটি তখনও দেখে মনে হচ্ছিল 2-3 দিন হবে এই কবরের বয়স হয়তোবা। তো ওই নানা ওই নানা খুব স্বাভাবিকভাবেই ওই কবরটি খুঁড়তে থাকেন। আর এক সময় ওই কবরের ভিতরে গিয়ে তিনি পৌঁছায়। তার মধ্যে কোনো ভয় কাজ করছিল না এবং চারপাশের পরিবেশটাও খুবই স্বাভাবিক ছিল। অন্যান্য ঘটনার মতো কোনো ভৌতিক বাতাস বা ভৌতিক কোনো ঘটনাও তখন পর্যন্ত তার সাথে ঘটেনি। এবার তিনি তার হাতে থাকা ধারালো দা দিয়ে যখন তার মাথায় আঘাত করবে, ঠিক ওই সময় তিনি একটি শব্দ শুনতে পেলেন। শব্দটি ছিল এমন যে কেউ একজন তাকে বলছে, তুই এই কাজটি করিস না, তুই না একজন মুসলিম ঘরের সন্তান, তুই একজন মুসলিম হয়ে কিভাবে এত জঘন্য একটি কাজ করতে যাচ্ছিস, তুই চলে যা, তুই চলে যা। এই কথাগুলো শোনার পরপরই ওই নানার মধ্যে কিছুটা বিবেকতার কাজ করে। নানা তখন চিন্তা করলো, আসলেই তো আমি কিভাবে একজন মুসলিম ঘরের সন্তান হয়ে একটি কবরে এসে অন্য একজন মুসলিমের মাথা আমি কেটে নিচ্ছি। এটি তো আসলেই একটি পাপের কাজ। না, এই কাজটি আমার করা একদমই ঠিক হবে না। এইগুলো ভেবে যখন সে চলে আসতে নিবে, মানে উপরে উঠতে নিচ্ছিল, ঠিক ওই সময় মনে হলো নিচ থেকে কেউ তার পা আটকে ধরেছে। সে তখন ওই কবিরাজের বলা বিভিন্ন মন্ত্র পাঠ করতে লাগলো, কিন্তু কোনোভাবেই ওই হাত ছাড়ছিল না, বরং আরও একটি হাত তার 2 পা ধরে আটকে রেখেছিল। অনেক চেষ্টা করার পরে যখন ওই হাতগুলো ছাড়ছিল না, তখন সে কবিরাজের ওই মন্ত্রগুলো পড়া বাদ দিয়ে বিভিন্ন দোয়া কালেমা পাঠ করতে লাগলো এবং সে বুঝতে পারল এবার তার পা ছেড়ে দিয়েছে এবং খুবই সে হালকা অনুভব করছে। এবার সে কবরের উপরে উঠে আসলো, কিন্তু উপরে ওঠার সঙ্গে সঙ্গে পেছন থেকে তাকে মনে হচ্ছিল অনেকজন মিলে তার পিঠে খুবই জোরে জোরে কিল ঘুষি মারতে লাগলো। সে ঠিকই অনুভব করলো পিছন থেকে তাকে বেশ কয়েকজন মিলে হয়তো বা পিঠে আঘাত করছিল, কিন্তু পেছনে ঘুরে তাকানোর মতো সাহস বা শক্তি ওই সময় তার ছিল না। আর পেছন থেকে এত জোরে জোরেই তাকে আঘাত করা হচ্ছিল যে সে ওই ধাক্কা সহ্য করতে না পেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এভাবে কিছু সময় আসার পরেই যখন ওই বাঁশঝাড়ের কাছাকাছি ওই নানা চলে আসে, তখন পেছন থেকে ওই আঘাত করাগুলো বন্ধ হয়ে গেল। এবার ওই নানা বাঁশঝাড়ের কাছাকাছি স্থানে চলে আসে, যে জায়গাটিতে কবিরাজ বসেছিল এবং নানাকে ওই মাথাটি কেটে আনতে পাঠিয়েছিল। এবার ওই নানা যখন বাঁশঝাড়ের কাছে কবিরাজের ওই জায়গায় চলে আসলো, তখন এই নানা একটি ভয়ানক দৃশ্য দেখতে পায়, যা দেখার জন্য এই নানা প্রস্তুত ছিল না। নানা তখন দেখতে পেল ওই কবিরাজটির মাথা ছিঁড়ে এক জায়গায় পড়ে আছে আর তার দেহ আরেকটি জায়গায় পড়ে আছে। এইরকম একটি ভয়ানক দৃশ্য দেখে নানা খুবই ভয় পেয়ে যায় এবং ওইখানে এসে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সকালবেলা নানার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে তিনি দেখতে পেল সে ওই কবরস্থানের পাশেই পড়ে আছে এবং তার চারপাশে বেশ কয়েকজন মুসল্লি দাঁড়িয়ে আছে। ওই মুসল্লিগুলোকে দেখে মনে হচ্ছিল বেশ পরহেজগার ব্যক্তি। ওই মুসল্লিগণ এই নানাকে উদ্দেশ্য করে বলেন, কি ব্যাপার, আপনি এখানে পড়ে আছেন কেন, আপনার সাথে কি হয়েছে? তখন এই নানা সমস্ত ঘটনাগুলি ওই হুজুরদেরকে বা ওই পরহেজগার ব্যক্তিদেরকে খুলে বলেন। তখন ওই ব্যক্তিদের মধ্যে থাকা একজন ব্যক্তি বলে ওঠেন, তুমি কি ওই কবিরাজের কথা বলছো যার বাড়ি মধুপুরের শালবনে? তখন এই নানা বলেন, হ্যাঁ, আমি ওই কবিরাজের কথাই বলছি। তখন ওই মুসল্লিদের মধ্যে একজন বলে ওঠে, তোমাকে যে কবিরাজটি এখানে নিয়ে এসেছিল ও আসলে আমারই ছাত্র, সে আমার কাছ থেকেই অনেক কিছু শিখেছে, কিন্তু ওর উদ্দেশ্য ছিল খুবই খারাপ। আমি এর আগেও জেনেছি
বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্নভাবে শক্তি সঞ্চয় করত। আর আমি যতটুকু জানি আমি যতটুকু সর্বশেষ জানি যে পূর্ণিমার রাত্রে ও একটি বিশেষ শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে কাউকে ব্যবহার করতে চাচ্ছিল। এর মানে হচ্ছে ওই কবিরাজটির সাথে একটি ভয়ানক পিশাচ শ্রেণীর জিনের সঙ্গে চুক্তি হয়। আর চুক্তিতে তাকে বলা হয়েছিল তাকে একটি মাথা দেয়া হবে এবং সে বিশাল শক্তির অধিকারী গ্রহণ করবে। যেহেতু ওই কবিরাজটি ওই ভয়ানক জিনকে মাথা দিতে পারেনি, মানে হচ্ছে ওই জিনের সঙ্গে তার ওয়াদা ভঙ্গ হয়েছে, তাই এর জন্য ওই জিনটি রাগে ক্ষোভে এই কবিরাজটির উপরে প্রতিশোধ নেয় আর তার মাথা ছিন্ন ভিন্ন করে ফেলে। তুমি বাবু অনেক বাঁচা বেঁচে গেছো, তুমি আল্লাহর কাছে তওবা করো আর এই ধরনের কাজ শেখার আগ্রহ কখনোই তুমি করবে না, কারণ তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো খুব ভালো কিছু নয়। তবে উদ্দেশ্য ভালো থাকলে এগুলো শেখা অবশ্যই ভালো। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কবিরাজি শেখে এরকম কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের করার জন্যই। তো এরপরে ওই নানা এই কবিরাজি আর শেখার আগ্রহ করেননি এবং সে স্বাভাবিকভাবেই মারা যায়। প্রিয় লিসনার্স, আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না। আর আমাদের ভিডিওতে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterbhoybd@gmail.com। এই ঠিকানায় আপনারা ভয়েস রেকর্ড করেও আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি পাঠাতে পারেন, অথবা লিখে ইমেল করেও আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। প্রিয় লিসনার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা আরও একটি ঘটনা শুনে আসি। আর এই ঘটনাটি একটি অডিও ক্লিপের মাধ্যমে একজন লিসনার্স আমাদেরকে পাঠিয়েছে। চলুন আমরা ওই অডিও ক্লিপটি শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স, আমি কিশোরগঞ্জ জেলার কাটাবাড়িয়া গ্রামের নূর আহমেদ বলছিলাম। আমি এখানকার স্থানীয় একজন বাসিন্দা। আমি এখানে ছোটবেলা থেকেই বড় হয়েছি। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমাকে দিয়ে ভালো কিছু করাবে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমাকে দিয়ে ভালো কিছু হয়নি। তবে আমাকে যখন ছোটবেলায় স্কুলে ভর্তি করানো হয়েছিল আমার বাবা মা, তখন আমি পড়ালেখায় অতটা ভালো ছিলাম না, যার কারণে পড়ালেখা সারিয়ে আমাকে উজার কাছে দেওয়া হয়েছিল আমাকে উজা কেন্দ্রিক কাজ শেখার জন্য। খুব কষ্টের মধ্যে আমি উজার কাজটা শিখি। তবে উজার কাজটা শেখার পর আমার লস হয়নি, বরঞ্চ লাভ হয়েছে। আমি যখন উজার কাজটা শিখি তখন আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আমি আমার উস্তাদের কাছ থেকে এই উজার কাজটা আমি খুব ধীরে সুস্থে আমি শিখতে থাকি, এবং এই কাজের পরিপ্রেক্ষিতে আমাদের এলাকাতে বা এলাকার বাহিরে অনেক জায়গা থেকে মানুষ এসে আমাকে নিয়ে যেত যদি কাউকে সাপে কামড় দিত। কেননা আমার ঝাড়া এমন ভালো ছিল যে মানুষকে যদি আমি ঝাড়ফুঁক করি তাহলে তার সাপে কাটার অংশটা, যে বিষটা প্রয়োগ হয় তার শরীরে, এইটা অনেকটা কমে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠেন। তো আজকে আপনাদের মাঝে আমার আসার মূল কারণ হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, যেই ঘটনাটি আপনাদের মাঝে আমি এখন শেয়ার করতে যাচ্ছি। লিসনার্স, আশা করি ঘটনাটি আপনাদের মনোযোগ সহকারে শুনবেন এবং এই ঘটনাটির ভয়াবহতা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এটা থেকে অনেক কিছু শেখার রয়েছে। লিসনার্স, চলুন যাওয়া যাক আজকে থেকে অনেক বছর আগের একটি ঘটনাটিতে। তখন সালটা আমার ঠিক মনে হচ্ছে না, তবে এটা অনেকদিন আগের একটি ঘটনা। তখন আমি আমার উস্তাদের কাছ থেকে আমি ওই ঝাড়ফুঁকগুলো অনেক শিখে পারদর্শী হয়ে গিয়েছিলাম। আমি তখন অনেকটা ভালো পারি এবং একা একাই উজার কাজ করতে পারি। যদিও আমার উস্তাদের সঙ্গে আমি অনেক বছর কাটিয়েছিলাম, তবে উস্তাদ মারা যাওয়ার পর থেকেই আমি একা হয়ে যাই এবং আমি একা একাই মানুষের ঝাড়ফুঁক করে থাকি। তো এর মধ্যে আরও একটি কথা আপনাদের মাঝে বলে রাখা ভালো, যেটা আমার যে উজার বিষয়টা, যারা যারা উজা থাকে বা যারা উজার কাজ শেখে তারা কিন্তু পরিবারের সঙ্গে বেশি মিশতে পারে না। তারা অন্য একটি জায়গায় বা অন্য একটি বাসস্থানে তাদের একা থাকতে হয়। অনেক কিছু কাজ কর্মবলী তাদেরকে করতে হয় রাত্রিবেলা, যার কারণে তাদের পরিবারের সঙ্গে থাকাটা বারণ। থাকতে পারবে, তবে এত বেশি থাকতে পারবে না।
অন্য বাড়িতে থাকবে এবং একা থাকতে হয় বেশি। আমিও এরকমটা থাকি। তো আমাদের বাড়ি থেকে অনেকটা সামনে একটা পুকুর রয়েছে, ওই পুকুরটাও আমাদের। ওই পুকুরের পাশে একটা বাড়ি, একটা ছোট্ট একটা ঘর তৈরি করা হয়েছে, যেই ঘরের মধ্যে আমি থাকতাম। এবং আমার ঘরটা ছিল একবারে সামনে। মানুষের যদি আমাদের বাড়িতে আসতে হতো, তাহলে আমার ঘরটাকে অতিক্রম করে তারপর আসতে হতো। বরাবরের মতোই আমি ওই দিন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি শুনতে পাই ঘরের বাইরে থেকে কেউ একজন ডাকছে, বলছে, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, দরজাটা খুলুন আমাকে, আমি মরে গেলাম। তখনই চরকির মতো ঘুরান দিয়ে আমি হুট করে দাঁড়িয়ে পড়ি। আমি তখন উজার কাজে ব্যস্ত ছিলাম। রাত মধ্যরাতেও আমাদের এরকম কাজ করতে হয়। তো আমি চরকির মতো ঘুরে যখন দরজাটার নিকট যাই, গিয়ে যখন দরজাটা আমি খুলি, তখনই আমি দেখতে পারি যে একটা মেয়ে আমার উপরে এসে পড়ে গিয়েছে। মেয়েটার বয়স প্রায় 17 কি 16 হবে, আনুমানিক একটা মধ্যবয়সী মেয়ে, একবারে যুবতী মেয়ে এরকম। তখন তাকে আমি হাতে ধরে আমি তাকে আমার বিছানায় বসাই এবং বললাম যে, কি হলো আপনার, আপনার কি হয়েছে? মেয়েটি বলে যে, আমাকে আপনি বাঁচান, আমাকে সাপে কেটেছে। তখন আমি বললাম যে, সাপে কেটেছে কোথায়, কোন কোন জায়গায় কামড় দিয়েছে দেখি তো। তখন মেয়েটি তার যখন পাটা তুলা দিল, মানে পায়ের যে পাজামা ছিল ওইটা তুলা দেওয়ার পর আমি দেখতে পাই যে তার হাঁটুর নিচ থেকে অসংখ্য সাপের দাগ বসে আছে। এইটা দেখে আমি অনেকটা অবাক হই। যদিও আমি উজা, বাট আমার জীবনে আমি এরকম দাগ কোনোদিন দেখিনি। আমি তখন এক ঝলকা মেয়েটির দিকে তাকিয়ে বললাম যে, আপনার তো মারাত্মক অবস্থা হয়ে যাচ্ছে, এটা কি করে হলো আপনার? তখন মেয়েটি বলে যে, আমি ওই বিল পার দিয়ে আসছিলাম, আর ওই বিল পাড়ের মাঝখানে ছিল আমাদের বাড়ি, এবং ওই বাড়ি থেকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, এবং সেখানেই আমার একটা সাপে দংশন করে এবং মারাত্মকভাবে আমার পাটাতে কামড়ে দেয়। তো আমি এখন খুব অস্থিরতায় ভুগছি, আপনি আমাকে বাঁচান। তখন আমি বললাম যে, আচ্ছা আচ্ছা আমি দেখছি। তো আপনাকে তো খুব মারাত্মকভাবে কেটেছে, কী সাপ এটা তো আমি বুঝতেও পারছি না, আপনি এখানে বসুন আর আমি দেখছি আপনার কী করা যায়। এই বলে আমি মেয়েটাকে এখানে বসিয়ে আমি যাই ঘরের ভিতরে। এখানে 2টা রুম ছিল, ছোট ছোট। একটার মধ্যে আমি যজ্ঞ করতাম, আরেকটার মধ্যে যদি কোনো রুগী আসতো তাহলে তাদেরকে আমি বসতে দিতাম। তখন ওই পাশের ঘর থেকে গিয়ে আমি আমার সাপের বিষ নামানোর জন্য কিছু অংশবিশেষ, পান, তারপর তেল, তারপর আরও কিছু কিছু রয়েছে, এগুলো আমি নিয়ে আসি। আনার পর আমি মেয়েটিকে মাটিতে বসাই, বসিয়ে বললাম যে, আপনি এখানে বসুন এবং আপনাকে আমি যা যা জিজ্ঞেস করব তা আপনি উত্তরে বলবেন। তখন আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে, আপনার বাড়ি কোথায়, 3বার করে বলবেন। আমি যে কথা আপনাকে জিজ্ঞেস করবো সেটা আপনি 3বার করে উত্তর দিবেন। মেয়েটি বলল, ঠিক আছে। তখন আমি বললাম যে, বলুন আপনার বাড়ি কোথায়। মেয়েটি বলল না। আবারও জিজ্ঞেস করলাম, মেয়েটি কিছুই বলল না। আবারও জিজ্ঞেস করলাম, মেয়েটি কোনো সাড়া শব্দ দিল না। দেখে আমি খুব অবাক হলাম। হঠাৎই দেখতে পাই যে মেয়েটি বসা থেকে উঠে পড়ল এবং সে আমার ঘর থেকে বাইর হওয়ার জন্য হাঁটা শুরু করেছে। চরকির মতো ঘুরে দাঁড়িয়েই সে এক পলকে হাঁটা শুরু করলো। আমি তখন বেশ আশ্চর্য হয়ে মেয়েটির পিছনে ধাওয়া করি এবং মেয়েটি ধীর সুস্থে হাঁটছে, এবং হাঁটতে হাঁটতে যে বিলটার কথা বলেছিল যে আমাদের বাড়ির সামনে মধ্যবর্তী বিলটা, ওই বিলের নিকট সে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তখন বুঝতে পারি যে বিষয়টা বেশ অদ্ভুত ঠেকছে আমার কাছে। এটা কোনো স্বাভাবিক বিষয় বা কোনো স্বাভাবিক বস্তু হতে পারে না, এটা আমার দেখার আছে। পূজার বয়সে আমি এরকম বিষয়, এরকম পরিদর্শন আমি কোনোদিন করিনি, বাট আজকে আমার করতে হচ্ছে। তখন আমি ওই মেয়েটির পিছন পিছন যাই। হাঁটতে হাঁটতে নিমেষের মধ্যে আমি দেখতে পাই যে মেয়েটি আমার সামনে থেকে উধাও এবং অনেকটা সামনে সে চলে গিয়েছে। কিভাবে চলে গিয়েছে এটা আমি বলতে পারছি না। তখন মেয়েটিকে আমি ধরার জন্য আরো জোরে হাঁটি। পর্যায়ক্রমে আমি দৌড়তেও থাকি ওই মেয়েটির পিছনে। দৌড়তে দৌড়তে আমি ওই বিলের ঠিক মধ্যবর্তী স্থানে চলে আসি, যেইখানে কথাটা মেয়েটি আমাকে বলেছিল যে সেখানে তাকে সাপে কেটেছে। আমি তখন সেখানে যাই।
গিয়ে দেখতে পারি যে ওই মেয়েটি এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। মেয়েটিকে আশপাশ দিয়ে পুরোটা আমি খুঁজছি এবং প্রচণ্ড পরিমাণে ডাকাডাকি করছি যে মেয়েটি কোনো সারা শব্দ নেই। তখন আমি এক পলক ওখান থেকে ঘুরে বাড়িতে আসার জন্য রওনা দেব। তখনই দেখতে পাই যে বিশাল আকারের একটি সাপ আমার মাথার উপরে এসে দাঁড়িয়েছে ফনা তুলে। তখন তার ফনাটা খুব ভয়ানক দেখাচ্ছিল আমার কাছে। আমার থেকে বেশ উঁচু একটা সাপ, আয়তনে বেশ 12 থেকে 13 ফুট লম্বা হবে এবং মোটায় হবে প্রায় 2 থেকে 2.5 ফিট। এরই পাশে একটি পুকুর ছিল, সম্ভবত ওই পুকুর থেকে সাপটি উঠে এসেছে। তখন আমি সাপটিকে এক নজর দেখে আমি পিছন দিকে যাওয়ার চেষ্টা করি। আমি তখন সাপটিকে দেখে আসলে অনেকটা ভয় পেয়েছিলাম। তখন আমার হাতে থাকা কিছু তাবিজ এবং আমার সাথে থাকা কিছু মন্ত্রপানি যেগুলো আমি পাঠ করি, এর কারণে সাপটা আমার দিকে আর এগোতে পারছে না। তবে সাপটা আমার দিকে বারবার ফনা তুলে আসার চেষ্টা করছে এবং এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে আমাকে সে এখানে পেলে এখানেই সে গিলে খাবে। তখন আমি ভাবলাম যে না, এখানে আর এক মুহূর্ত দেরি নয়, আমি এখান থেকে হুট করে আমাকে বাড়ি যেতে হবে। তখন ওইখান থেকে উল্টো পথে আমি দৌড় শুরু করি। যদিও আমার বাড়ি ছিল ওই সাপের রাস্তা দিয়ে, কিন্তু যান বাঁচানোর পরিধিতে আমি উল্টো দিকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে চলে যাই, গিয়ে দেখতে পারি যে ওই মেয়েটা এখানে মাটিতে শুয়ে আছে। তখন মেয়েটিকে আমি ডাকলাম, মেয়েটি কোনো সাড়া শব্দ দেয় না। মনে হলো মেয়েটি মারা গিয়েছে, তার নিঃশ্বাসও পড়ছে না। তখন আমি এই মেয়েটিকে এখানে ফেলে রেখে আমি ভাবলাম যে আমি এখান থেকে চলে যাই, না হলে আমার সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটতে পারে। তখন অনেকটা যাওয়ার পর দেখতে পাই যে ওই সাপটা আমার পিছন দিকে এত দ্রুতভাবে হেঁটে আসছে, মনে হচ্ছে যে এক পলকে আমাকে এখন সে ধরে ফেলবে। তখন আমি এখানে বসে একটা গোল দাগ অঙ্কন করি মাটিতে। এই গোল দাগের ভিতরে আমি বসে কিছু বাঁধ দেওয়ার চেষ্টা করি যাতে সাপ প্রবেশ করতে না পারে। তখন এটা করার পর আমি দেখতে পাই যে ওই সাপটা ওইখানে আবার স্থির হয়ে গিয়েছে। তখন ওই সাপটার নিকট আমি ভালো করে লক্ষ্য করি, দেখতে পারি যে সাপের মাথার উপরে একটা মানুষের মাথা, সম্ভবত এটি একটি মেয়ের মাথা ছিল, বেশ লম্বা লম্বা চুল এবং মনে হচ্ছে মুখ দিয়ে রক্ত পড়ছে বা পানি পড়ছে, এটা রাত্রিবেলা বোঝা যাচ্ছিল না। তো ওই মেয়েটির মুখ থেকে পানি পড়ছে, সাপওয়ালা মেয়েটির মুখ থেকে। তখন আমি এইটা দেখে আমি বুঝি যে এটা নিশ্চয়ই কোনো পিশাচ বা কোনো জিন হবে, যেটা সাপের বেশ ধরে আমাকে ধাওয়া করছে এবং ওই মেয়েটিকে হত্যা করেছে। তখন আমি এখানে অনেকক্ষণ ধরে বসে থাকি এবং ওই সাপটার কারিশমা দেখতে থাকি। সাপটা এখন এদিকে যাচ্ছে, তখন ওদিকে যাচ্ছে এবং পিছনের সামনে এগোনোর চেষ্টা করছে, কিন্তু সামনের দিকে সে এগিয়ে আসতে পারছে না। এই সাপটার ঠিক সামনেই হচ্ছে ওই মেয়েটির লাশ এখানে পড়ে আছে। তখন কিছু না ভেবে আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করি, আমার বাড়ি যেতে হবে। তখন এখান থেকে বের হতেই আমি দেখতে পারি যে আমাকে কিছু একটা কিলবিল করে পিঁপড়া আমাকে ঘিরে ধরেছে। আশপাশ দিয়ে এতটা পিঁপড়া যেগুলো আমার শরীরে এখন ভক্ষণ করা শুরু করে দিয়েছে। আমার শরীরে অনেক কামড় দেওয়া শুরু করেছে, তাদের বিষ প্রয়োগ করছে আমার শরীরে। এমন একটা অবস্থা, বাজে অবস্থাতে আমি এখান থেকে দৌড় দিই জুড়ে, কিন্তু দৌড়েই বা যাবো কোথায়? যতদূর যাচ্ছি ততদূর খালি ওই পিঁপড়ার আক্রমণের সম্মুখীন হচ্ছি আমি। এরই পিছনে আমার ওই সাপটা বর্তমান অবস্থা থেকে সে দৌড়ে আসছে। এইটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে এখানে হতবম্ব হয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। সেন্সলেস হওয়ার কিছুক্ষণ 4-5 সেকেন্ডের মধ্যে আমি দেখতে পাই যে ওই সাপটা আমার উপরে এসে বসেছে এবং এরই মধ্যে আমার জ্ঞানটা হারিয়ে ফেলেছি। তো আমি যেখানে জ্ঞানটা হারিয়েছি সেখানে কিন্তু মানুষ বেশি যায় না। মানুষ ওখানে যখন চাষাবাদ শুরু হয়, তারপর ধান ক্ষেত কাটা হয়, তখন মানুষ যায়। আর এছাড়া মানুষ ঘুরবার জন্য বা এখানে কোনো কাজের জন্য এটা মানুষ বেশি একটা যায় না। তো আমার সাথে ঠিক তেমনটাই হয়। ঠিক 2 দিন আমি ওখানে পড়ে থাকি। আমার এই পড়া শরীরটা কেউ এসে দেখতে পায় না। হঠাৎ একদিন একটি ছোট্ট বাচ্চা ছেলে তার কিছু হাঁস নিয়ে এখান দিয়ে যাচ্ছিল।
তখনই সে আমাকে দেখতে পারে এবং আমাকে দেখেই সে চিনতে পারে। তখন সে আমাকে ডাক দিয়ে আমার জ্ঞানটা ফিরে আসে, আমার চোখে পানি ছিটালো সে। আমি তখন জ্ঞান ফেরার পর দেখতে পাই যে প্রচণ্ড খিদায় আমার পেটটা জ্বলে যাচ্ছে এবং পানি মনে হচ্ছে এক ফোঁটা না খেলে এখন আমার মৃত্যু হতে পারে। তখন আমি বাচ্চা ছেলেটিকে বললাম যে, বাবা আমাকে একটু পানি দিবা। তখন ওই ছেলেটি একটি পুকুর থেকে একটি কিছু পাত্র বিশেষের মধ্যে আমাকে পানি এনে দেয় এবং ওই পানিটা আমি পান করি। পানি পান করার পর কিছুটা দম ফিরে আসে আমার। তখন ছেলেটি আমাকে বলেন যে, আপনি উজানা, আপনি তো আমাকে ওই দিন ঝাড় ফুঁক করিয়েছিলেন, যে আমাকে সাপে কামড় দিয়েছিল, বিষাক্ত একটা সাপে, আপনি তো আমাকে বাঁচিয়েছিলেন। বললাম যে হ্যাঁ। তো আপনি এখানে পড়ে আছেন কি করে, কি হলো আপনার? তখন আমি বললাম যে আমি তো বুঝতে পারছি না, তবে খুব খারাপ ঘটনা ঘটেছে। আচ্ছা এখন আমি কি এখানেই পড়ে আছি? তখন জিজ্ঞেস করলাম যে আজকে কী বার? বলে যে আজকে তো শনিবার। তখন আমি বললাম যে আমি তো বৃহস্পতিবার রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, তো আজকে শনিবার হয়ে গেল কিভাবে? তখন আমার আর বোঝার বাকি রইল না যে আমার সঙ্গে বেশ খারাপ ঘটনা ঘটেছে। তখন ওই ছেলেটার থেকে আমি বিদায় নিয়ে বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পর দেখতে পাই যে আমার বাড়িতে কান্নার দুল পড়ে গিয়েছে। তারা অনেকবার নাকি আমার ঘরে এসে খোঁজার চেষ্টা করেছে, আশপাশে খোঁজ লাগিয়েছে আমি কি কারোর ঝাড়ফুঁক করার জন্য কোনো বাড়িতে গিয়েছি কিনা, কিন্তু তারা কোথাও আমাকে পায়নি। আর আমাকে পাবেই বা কী করে? আমি তো ছিলাম ওই বিলের মাঝখানে, যেখানে কিনা কোনো মানুষেরই সমাগম হয় না। আর ওই ছেলেটা যদি আমাকে ওই দিন না যেত, গিয়ে জ্ঞানটা না ফিরাতো, আমার কি হতো আমি এটা বুঝতেই পারতাম না। তো বাড়িতে ফেরার পর সবাই আমাকে দেখে খুশি হলো এবং আমাকে অনেক কিছু কথাবার্তা বললো যে কি হয়েছে। আমি সব কিছু খুলে বললাম তাদেরকে। তারা ঘটনাগুলো শুনে অনেকটা ভয় পায়। যাই হোক, এই না হয়ে গেল একদিনের বিষয়। পরদিন যখন রবিবার আসে, ওই রাত্রিবেলা আমি আবারও আগের দিনের মতো আমার ওই ছোট্ট করে ঘুমাতে যাই। আমি তখন যজ্ঞ করছিলাম। ওই যজ্ঞর পাশাপাশি আমি এখানে একটা রোগীকে আমি বসিয়ে রাখছিলাম এবং ওই রোগীটাকে বসানোর কারণ হচ্ছে তাকে সাপে কামড় দিয়েছিল কালকে। সে আমার বাড়িতে এসে বসেছিল একদিন যাবৎ। তার অবস্থা খুব মারাত্মক হয়েছিল। সে বলছে যে আমি যদি এখন চিকিৎসাধীন অবস্থায় না যাই, আমার কিছুক্ষণ পর মৃত্যু হতে পারে। সারা শরীর কেমন দুর্বল হয়ে আসছে। আমি ঠিক সময়ে যাওয়াতে ওই রোগীটাকে আমি বাঁচিয়ে নিই। আমি তাকে ঝাড়ফুঁক করাই, আল্লাহর রহমতে সে বেঁচে যায়। তো এই ছেলেটাকে আমি রাত অনেকটা পর্যন্ত ঝাড়ফুঁক করি, যার পরে সে ভালো হয় এবং সে বাড়িতে ফিরে যায়। সাথে তার মাও ছিল। তো তার মাকে আমি কিছু নিয়ম বলে দিলাম যে এরকম এরকম করতে হবে। তার মা ঠিকভাবে করবে। তো তারা চলে গেল। বরাবরের মতো আমি আবারও চোখ দুটো নিয়ে আমি ঘুমাতে যাই। তখন আমি একটা স্বপ্ন দেখি। এই স্বপ্নের মধ্যে আমি দেখতে পাই যে কেউ একজন আমার ঘরের সামনে আসে এবং পিশাচ বেশি মানুষের মতো সে এসে আমাকে ডাকে এবং ডাকার পরেই তার অবস্থানটা পরিবর্তন হয়ে সে মানুষ হয়ে যায়। এটা একটা বেশ ভয়ানক একটা সিন ছিল। তো তখনই আমার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর আমি ওইটা দেখার জন্য ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করি। ঘর যখনই খুললাম, খোলার পর দেখতে পাই যে কেউ নেই। তখন স্বপ্নকে স্বপ্ন ভেবে আমি আবার ঘুমাতে যাই। তখন আমি ঘরের মধ্যে আবারও মোমবাতিটা অফ করে আমি যখনই চোখটা নিভাতে যাব, তখনই দেখতে পাই যে হঠাৎ করে আমার জানলাটা খুলে গিয়েছে এবং ওই জানলার সামনে দিয়ে কিছু একটা বিশেষ দৌড় দিয়েছে। তো এটা আমার নিজ চোখে দেখেছিলাম। দেখার পর আমি বিছানা থেকে উঠে বসি এবং ওইটা দেখার জন্য এখানে আরও কয়েক মুহূর্ত বসে থাকি, কিন্তু না, আর কোনো রকমের জানলা খোলার শব্দ বা কোনো কেউ দৌড় দেওয়ার মতো এরকম অবয়ব আমি দেখিনি। তখন আমি জানলাটা আবার লাগানোর জন্য উঠি। যেই না আমি বিছানা থেকে উঠলাম, উপরে চোখ করতেই আমি দেখি যে জানলার সামনে একটা পিশাচ দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে ক্ষয়ে ক্ষয়ে রক্ত পড়ছে এবং তার চুলগুলো কেমন লাল বর্ণের সাপের মতো ঝুলছে এবং তার চাহনিগুলো খুব ভয়ানক দেখাচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট এটা দেখা যাচ্ছে। তখন আমি এইটা দেখে এক চিৎকার দিয়ে বিছানায় পড়ে যাই
চিৎকার শোনার পর কেউ আসেননি আমার ঘরে। যেহেতু অনেকটা দূরে ছিল আমার ঘর থেকে মানুষের বাড়ি, আমাদের বাড়ি অনেকটা দূরে ছিল, যার কারণে কেউ আসতে পারেনি। তবে কিছুক্ষণ পর আমি দেখতে পাই যে একজন বৃদ্ধ লোকের সমাগম হয়েছে আমার ঘরে, এসে আমাকে ডাকছে। বৃদ্ধ লোকের আওয়াজ শুনে আমি একটু স্বস্তি পেলাম, ভাবলাম যে কোনো রোগী হইতে পারে। তখন আমি দরজাটা তাকে খুলে দিলাম। সে এসে আমাকে আমার ঘরে এসে বসে আমাকে বলেছে, কেমন আছেন? বললাম যে ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কে? লোকটি তখন উত্তরে বলেছে, আপনি আমাকে চিনবেন না, তবে আপনাকে আমি যে কথাগুলো আজকে বলতে চাইব সেই কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং এই কথাগুলো আপনি পালন করার চেষ্টা করবেন। আশা করি আপনার একটা ভালো হবে। বললাম যে ঠিক আছে, আপনি আমাকে বলুন আমার কি করতে হবে। তখন লোকটি আমাকে বলে যে আপনার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে কিছুদিনের ভিতরে, যেটি আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। আপনি এই কয়দিন কোনো রকমের পূজাকেন্দ্রিক কাজকর্ম আপনি করতে পারবেন না, আর এই কাজ যদি আপনি করেন তাহলে আপনার বিপর্যয় নেমে আসবে, এটা মাথায় রাখেন। আর এই কাজ যে আপনি করতে পারবেন না, এটার সময়সীমা থাকবে 1 মাস। 1 মাস থাকার কারণ হচ্ছে আমাদের এই দিঘিতে একটা গোত্রবর্গ থাকি আমরা। এই গোত্রবর্গের মধ্যে আমরা যারা যারা পিশাচ রয়েছি তাদের অনেক সমস্যা হয় আপনি যদি এরকম ঝাড়ফুঁক করেন, আর এই ঝাড়ফুঁকের কারণে আপনার অনেক ক্ষতি হতে পারে। এটা আমরা আজকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনাকে। যদি পরবর্তীতে আপনি ঝাড়ফুঁক করেন 1 মাসের ভিতরে, তাহলে আপনার পরিবার সহ আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। লোকটির কথা শুনে আমি বেশ হতভম্ব হলাম। বললাম যে আপনি তো একজন মানুষ, আপনি এরকমভাবে কথা বলছেন কেন? লোকটি তখন তার নিজের অবস্থানে ফিরে আসলো, এসে বলল যে দেখো আমি কে। তখন আমি দেখতে পাই যে এই বৃদ্ধ লোকটি একটি পিশাচ, সে ভয়ঙ্কর একটি মানুষের মতো, তবে সে মানুষ নয়। তার মুখ থেকে রক্ত ঝরছে এবং পেতনির মতো এরকম একটা টাইপের তার পিছন দিক থেকে লেজ রয়েছে। তার চুলগুলো বেশ লম্বা লম্বা এবং দেখে মনে হচ্ছে সে একটা পুরুষ পিশাচ। দেখতে পেরে আমি অনেকটা ভয় পেয়ে শরীরে ঘাম শুরু করে দিয়েছে। আমার ভয় থেকে লোকটা বলল যে ভয় পাবেন না, আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটা করবেন, আর যদি সেটা না করেন তাহলে আপনার খবর তো আপনি জানেনই। তখন আমি সাহস করে জিজ্ঞেস করলাম যে আমাকে আমাকে একটু কথা বলেন, আপনারা আমাকে বলুন যে আপনারা এখানে কেন থাকেন, আর এই 1 মাস আমি কেন মানুষকে ঝাড়ফুঁক করতে পারবো না। অনেক রোগী আমার কাছে আসে, এসে বলে যে তারা খুব বিপদে পড়ে তাদের সন্তানকে বাঁচানোর জন্য, তারা নিজে বাঁচার জন্য আসে। এখন যদি তাদেরকে আমি ঝাড়ফুঁক না করি তাহলে তাদের রক্তর মধ্যে বিষ মিশে তারা তো মারা যাবে। এই বিষয়টাতে আপনি কি বলতে চান? তখন ওই পিশাচটা আমাকে বলে যে দেখুন, সাপের বিষের কারণে যে মারা যাবে তাকে নিয়ে আপনি দূরে কোথাও গিয়ে ঝাড়ফুঁক করবেন। আপনি এই ঘরের মধ্যে এই 1 মাস ঝাড়ফুঁক করতে পারবেন না। এই 1 মাসের ভিতরে যদি কোনো ঝাড়ফুঁক করেন তাহলে আমাদের ক্ষতি হবে। আমাদের একজন সদস্য অনেক সমস্যা হয়েছে আপনার এই ঝাড়ফুঁকের কারণে। সে রীতিমতো অসুস্থ হয়ে একদম নাজেহাল অবস্থায়, যদিও তার মৃত্যু হতে পারে। তাই আপনাকে বলছি এরকম কাজ আর করবেন না। এই 1 মাসের ভিতরে সে সুস্থ হোক, তারপর আপনার কাজ আপনি করুন। লোকটার কথা শুনে আমি বেশ আশ্চর্য হয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়লাম। ভাবলাম যে পিশাচদেরও এরকম জীবন রয়েছে, তারা এরকম পেতনির মতো, তারা মানুষের মতো গোত্র করে তারা এখানে থাকে কি করে, এটা সম্ভব কি করে? নিমিষের মধ্যে দেখতে পেলাম যে ওই পিশাচটা চরকির মতো ঘোরান দিয়ে আমার ঘর থেকে উধাও হয়ে গিয়েছে। তখন ভয় ভরা মন নিয়ে আমি এখানে অনেকক্ষণ ধরে বসে বসে আমি দম নিচ্ছিলাম। পাশে থাকা গ্লাস থেকে 1 গ্লাস পানি খেলাম। পানি খেয়ে আমি বাইরে থেকে একটু ঘুরান দিয়ে আসার চেষ্টা করি। মনে খুব উৎফুল্লতা জেগেছিল এবং ভয়ে তারতম্য একবারে ছিঁড়ে যাচ্ছিল আমার। তখন আমি বাইরে যাই, গিয়ে ওই দিঘিতে আমি কিছুক্ষণ তাকানোর চেষ্টা করি। দিঘিতে আমি কিছু দেখতে পাই না। যখন ঘরে ঢোকার চেষ্টা করি তখনই দেখতে পাই যে দিঘিতে একটা ঠাস করে একটা শব্দ হলো। ওইটা দেখার জন্য আমি ঘর থেকে আবারও বেরিয়ে আমি দিঘিতে তাকিয়ে দেখতে পেলাম যে কিছু একটা আলো বিশেষ ওইটা দিঘির মাঝখানে জ্বলছে, আর এই আলো থেকে একটা শব্দ ভেসে আসছে, যেটা একটা মানুষ যদি কোনো অসুস্থ অবস্থায় পড়ে থাকে বিছানায়, তারপর সে গুংরানোর যে শব্দটা,
যেরকম ভয়ঙ্কর হয়ে থাকে আর কি, এরকম একটা ভয়ঙ্কর শব্দ আমার কানে ভেসে আসছে। তখন আমার আর বোঝার বাকি রইল না যে এই পিশাচটার যে সদস্য রয়েছে, এই সদস্যর হয়তো অসুস্থতার এরকম কান্নার গুনগুনানির শব্দ, অসুস্থতার শব্দ আমি পাচ্ছি। তখন আমি খুব ভারাক্রান্ত মন নিয়ে খুব দুঃখিত হলাম। ভাবলাম যে আমি একটা পিশাচের ক্ষতি করতে যাচ্ছিলাম, যদিও তারা ভালো পিশাচ ছিল, আমার কোনো ক্ষতি করতে চায়নি এবং আমার কোনো ক্ষতি করেনি, এবং ওয়ার্নিং দিয়েছে যদি আমি তাদের ওয়ার্নিং ভঙ্গ করি তাহলে আমার ক্ষতি করতে পারে। তখন আমি এখানে 1 মিনিট এর মতো বসে থাকি। তখনই দেখতে পাই যে এই পিশাচটা আবার উদয় হয়েছে দিঘির মাঝখান থেকে, এসে আমাকে বলেছে, আপনি প্লিজ আমার কথাগুলো রাখবেন, আর যদি আপনি না রাখুন তাহলে কিন্তু আমার এই বাচ্চা ছেলেটা মারা যাবে, আর আমার বাচ্চা যদি মারা যায় তাহলে আমি আপনার বাচ্চা একটা করে রাখবো না। তখন আমি বললাম যে না 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 না, আমি এসব কিছুই করবো না। কিন্তু যখন আমি পিশাচটির দিকে তাকাই তখনই আমার শরীরে ঘাম দিয়ে আমার সারা শরীর ভিজে যায়, কিন্তু মনে তো একটা উৎফুল্লতা জেগেই থাকে তার সঙ্গে কথা বলার। আমি যদিও একজন উজাদের অনেকটা মনোবল থাকে যে তারা অন্যরকম কিছুর সাক্ষাৎকার হবে, তারা অন্যরকম কিছুর দেখা করবে, তাদের সঙ্গে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটুক, তারা এটা চায়। এটা আমিও চেয়েছিলাম, কিন্তু এটা ঘটার পর অনেকটা ভয়ে মনটা একবারে দুর্বল হয়ে পড়ে, আর যেটা আমারও হয়েছিল। এরপর 3-4 দিন আমি অসুস্থতায় ভুগি। এই অসুস্থতার মধ্যে আমি অনেক স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো এই বিষয়টা কেন্দ্রিক আমার সঙ্গে ঘটেছে। আমি একদিন বিকেলবেলা ওই পুকুরের নিকট আবার যাওয়ার চেষ্টা করি। দেখতে পারি যে ওই পুকুরের মধ্যে আবারও ওই যে গুংরানির শব্দটা আমার কানে ভেসে আসছে। আমি তখন এই ঘটনাটা সবার থেকে চাপা রাখি, যদিও আমি 2 মাস পরে এই ঘটনাটা সবাইকে আমি খুলে বলি। তখন আমাকে সবাই বলে যে আপনার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি আমাদেরকে বললেন না, এর কারণ? বললাম যে পিশাচদের কর্মকাণ্ড, যদি তারা কোনো ক্ষতি করে দিত আমার, তাহলে কিন্তু আমার কিছু করার ছিল না। এর জন্য আমি কাউকে কিছু বলিনি। আর এই পর্যন্ত যে আমি মানুষকে অনেক দূর দূরান্তে নিয়ে গিয়ে আমি যে ঝাড়ফুঁক করিয়েছি, এর কারণ হচ্ছে তারা আমাকে নিষেধ করেছিল। তাদের নাকি একজন বাচ্চা ছেলে অসুস্থ, যার কারণে এরকম ঘটনা ঘটেছে। আর তারা আমাকে না করেছে, যে বললো যে আমি যাতে এই ঘরে আর ঝাড়ফুঁক না করি, অনেক দূর দূরান্তে গিয়ে যাতে আমি ঝাড়ফুঁক করি। তো এর জন্য এরকম একটা অবস্থা। আর এই ঘটনার পরিণতিতে আমি যেটা বুঝতে পারি, আমার সঙ্গে যে ওই দিনের রাতটা একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে আমার দরজায় এসে টোকা দেয়। আমি দেখতে পাই যে তার সারা শরীরে সাপের কাঁটা বিঁধে আছে, এবং মুহূর্তের মধ্যে সে চরকির মতো ঘুরে বিলের পাশে চলে গিয়েছিল, আমিও ঠিক তার পাশে গিয়েছিলাম। তখন আমি এখানে যে অজ্ঞান হয়ে পড়েছিলাম, এটাও ছিল ওই দুষ্ট পিশাচদের কারসাজি। তাদেরকে দুষ্টু বলা যাবে না, কারণ তারা ভালোই ছিল। আমার ক্ষতি করতেও তারা পারতো, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি, আমাকে তারা সাবধান করে গিয়েছিল। তো এই ঘটনাটার প্রভাব আমি 2 মাস পরে যখন আবারও আমার ঘরে ঝাড়ফুঁক করার জন্য মানুষকে নিয়ে আসি, তখন আমি শুনতে পাই যে মাঝরাতে ঘুংরানির শব্দটা হালকা কমেছে। আগে যেভাবে ঘুংরাতো, যেমন অসুস্থতায় কাতরাতো, এতটা কাতরায় না। তো আমি তখন থেকেই আমার ঘরে আবার ঝাড়ফুঁক করা শুরু করি। মানুষজন আসে, মানুষের ঝাড়ফুঁক করিয়ে মানুষকে ভালো করার বা মানুষের বিষ নামিয়ে দেওয়ার কাজটাই ছিল আমার। তো এর পরবর্তীতে আমি শুধু এই দিঘিতে এরকম গুণগানির শব্দ হালকা হালকা এবং কিছু একটা বিশেষ পানিতে পড়েছে এরকম একটা শব্দ আমি রাত্রিবেলা প্রায় পেতাম। তো যদিও আমি এই বিষয়টা আমি বুঝে গিয়েছিলাম যে এখানে পিশাচরা থাকে, যার কারণে এরকমটা হয়, তো আমি এই বিষয়টা থেকে আর কোনো রকমের পাত্তা দেইনি। আর এই রকম বিষয়টা আমার সঙ্গে যেরকম ঘটেছে, এটার পরিধিতে আমি অনেক কিছু শিখতে পারি এবং অনেক কিছু বুঝতে পারি। এইটা থেকে আমার অনেক জ্ঞান দক্ষতা লাভ হয়েছিল। তো এই গুণগানি শব্দটা এখন আমি আর পাই না। তো এটা অনেক দিন হয়েছে আমি এটা পাই না। যদিও হয়তো পারে তারা এখান থেকে চলে গিয়েছে অন্য কোথাও, এটা বলা সম্ভব হচ্ছে না। তো তারা যেখানেই থাকুক ভালো থাকুক। আর তারা এমন ভালো ছিল যে মানুষের ক্ষতি করতে চায় না। আর আমার যেহেতু ক্ষতি করেনি, তো আশা করি অন্য কারোর ক্ষতি করবে না। তো লিসেনার্স, এই ছিল ঘটনা।
প্রিয় লিসনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিও আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterboybd@gmail.com। এই ঠিকানায় আপনারা ইমেল করেও ঘটনা পাঠাতে পারেন এবং অডিও ক্লিপের মাধ্যমেও আপনাদের ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন। পরবর্তী ঘটনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।